কলম্বো টেস্টে শ্রীলঙ্কার কাছে ইনিংস ব্যবধান হেরেছে বাংলাদেশ। তবে বাংলাদেশের হারের চাইতেও ক্রিকেট পাড়ায় বড় খবর হয়ে এসেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পদত্যাগ। তিনি কী কারণে পদত্যাগ করেছে তা নিয়ে নানা দিকে নানা গল্প চলছে, তবে আমরা সেদিকে লক্ষ্য রাখছি না। আমরা আপাতত কথা বলতে চাই নাজমুল হোসেন শান্তর পর কে টেস্ট অধিনায়ক হতে পারেন। তবে সেখানে যাওয়ার আগে আমরা একটু পেছনে ফিরে যেতে চাই যে নাজমুল হোসেন শান্তর অধীনে কীরকম করেছে টেস্টে বাংলাদেশ। আপনার কি মনে আছে মাউন্ট মঙ্গানুই মহাকাব্যের কথা, যেখানে নিউজিল্যান্ডকে প্রথমবারের মতো তাদেরই মাটিতে টেস্ট হারিয়েছিল বাংলাদেশ? সেটাই কিন্তু ছিল অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর প্রথম টেস্ট। সেটি সহ নাজমুল হোসেন শান্তর অধীনে বাংলাদেশ মোট 4টি টেস্ট জিতেছে। তিনি মোট 14টি টেস্টে অধিনায়কত্ব করেছেন। এর মাঝে 4টি জয় বাংলাদেশের, 9টি হার এবং 1টি ড্র। এবং সেই একটি ড্র কিন্তু এসেছে এই সাম্প্রতিক শ্রীলঙ্কা সিরিজেই, যেখানে গলে প্রথম টেস্টটি ড্র করেছিল বাংলাদেশ। অর্থাৎ বলা যায় নাজমুল হোসেন শান্তর অধীনে কিন্তু বাংলাদেশ মোটামুটি ফল নির্ভর খেলাই খেলেছে, যদিও জয়ের চাইতে হারের সংখ্যা অনেক বেশি। এছাড়া শান্তর অধীনে কিন্তু বাংলাদেশ ক্রমে টেস্টে মোটামুটি একটু ভালো করার দিকে এগোচ্ছিল। যদি আলাদাভাবে বলতে হয়, পাকিস্তানকে তাদের মাটিতে রাওয়ালপিন্ডিতে আমরা যে 2টি টেস্ট হারিয়েছিলাম, সেখানে কিন্তু শান্ত অধিনায়ক ছিলেন। এছাড়া শান্তর অধিনায়কত্বে অন্য যে টেস্ট জয় সেটা এসেছিল জিম্বাবুয়ের বিপক্ষে। যদিও হ্যাঁ, অবশ্যই শান্তর অধীনে বেশ কিছু ম্যাচ বাজেভাবে হেরেছে বাংলাদেশ, তবে ক্রমান্বয়ে যে উন্নতির ছাপ সেটা কিন্তু স্পষ্ট। যদি সামগ্রিকভাবে তাকাতে চাই, সেখানে দেখা যায় টেস্টে 25 বছরে বাংলাদেশকে মোট 14 জন স্থায়ী বা অস্থায়ীভাবে অধিনায়কত্ব করেছেন বা নেতৃত্ব দিয়েছেন। সেখানে কমপক্ষে 10টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন শান্ত সহ 7 জন। তাদের মাঝে জয় পরাজয়ের হারে কিন্তু জয়ের হার সবচেয়ে বেশি কিন্তু শান্তরই। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অধিনায়ক হিসেবে শান্তর জয়ের হার কিন্তু সবচেয়ে বেশি, 28.57। দ্বিতীয় স্থানে আছেন সাকিব আল হাসান। তিনি 19টি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। এর মাঝে বাংলাদেশ জয় পেয়েছে 4টিতে, হেরেছে 15টিতে, একটি ম্যাচও ড্র করেনি। সাকিবের জয়ের হার বা সফলতার হার 21.05%। তৃতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম, যিনি বাংলাদেশকে সবচেয়ে বেশি টেস্টে নেতৃত্ব দিয়েছেন। তার অধীনে 34টি ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে 60টি টেস্টে, 18টি ম্যাচ হারের পাশাপাশি 9টি ম্যাচ ড্র করেছে। সফলতার হার 20.58%। মুমিনুল হক, তার অধীনে বাংলাদেশ 17টি টেস্ট খেলেছে, 3টি জয়ের পাশাপাশি আছে 12টি হার এবং 2টি ড্র। তার সফলতার হার বা জয়ের হার 17.64%। এছাড়া হাবিবুল বাশার, তিনি 18টি ম্যাচ বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশ জিতেছে 1টিতে, হেরেছে 13টিতে এবং ড্র করেছে 4টি ম্যাচ। এর বাইরে মোহাম্মদ আশরাফুল বাংলাদেশকে 13টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তার অধীনে কোনো জয় নেই বাংলাদেশের, 1টি ম্যাচ ড্র, বাকি 12টি ম্যাচ হেরেছেন। এছাড়া খালেদ মাসুদ পাইলট, তার অধীনে বাংলাদেশ 12টি টেস্ট ম্যাচ খেলেছে এবং হেরেছে সবগুলোতেই। এই পরিসংখ্যান থেকে কিন্তু বলা যায় শান্তর অধীনে বেশ ভালোই করেছে বাংলাদেশ। তবে শান্ত যেহেতু থাকছেন না অধিনায়ক, এখন সামনে বাংলাদেশকে কে নেতৃত্ব দেবেন সেখানে কিন্তু একটি বড় প্রশ্ন উঠে এসেছে, যেখানে সম্ভাব্য অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি যে 2টি নাম উঠে এসেছে বা সম্ভাব্য অধিনায়ক যারা হতে পারেন তারা হলেন লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ। আপনি হয়তো তাসকিন আহমেদের কথা বলতে পারেন, তবে তিনি যেহেতু ইনজুরি প্রবণ খেলোয়াড়, কাজে তার অধিনায়ক হওয়ার সম্ভাবনা খুবই কম। আর বাংলাদেশের বর্তমান জাতীয় দলের টপ অর্ডার থেকে শুরু করে একদম বোলার পর্যন্ত যদি বলতে হয়, সেখানে কিন্তু লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ তারা মোটামুটি ধারাবাহিকভাবে খেলে যাচ্ছেন। যাই হোক, এই দুজনের মধ্যে যদি আমরা তুলনা করি, তারাও কিন্তু অতীতে অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। লিটন দাস, তিনি একটি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, সে একটি কিন্তু বাংলাদেশ জিতেছে, তার সফলতার হার 100%। মেহেদী হাসান মিরাজ, তিনি বাংলাদেশকে 2টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তার অধীনে কিন্তু বাংলাদেশ 1টি ম্যাচ জিতেছে এবং 1টি ম্যাচ হেরেছে, তার সফলতার হার 50%। এখন প্রশ্ন আসতে পারে যে লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ দুজনের মধ্যে অধিনায়ক হিসেবে কে এগিয়ে থাকবেন? আপনারা কিন্তু এরই মধ্যে জানেন যে লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ দুজন কিন্তু এরই মধ্যে 2টি ফরম্যাটে কিন্তু অধিনায়কত্ব করছেন, ওয়ানডে এবং টি-20তে। এবং দুজনের মধ্যে যে কোনো একজন যেহেতু টেস্ট ফরম্যাট অধিনায়কত্ব করার সম্ভাবনা বেশি, সেক্ষেত্রে আপনি কাকে এগিয়ে রাখতে পারেন? এক্ষেত্রে লিটন দাসের ক্ষেত্রে যেটি বলা যায়, লিটন দাস কিন্তু মেহেদী হাসান মিরাজের চাইতে কিছুটা বেশি অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন্সি করেছেন, যা অতীতে আমরা দেখেছি। এবং রিভিউ নেওয়া থেকে শুরু করে যে কোনো বিষয়ে বা তার বোলিং প্লেসমেন্ট, ফিল্ডিং প্লেসমেন্ট, এসব কিন্তু বেশ চোখে পড়ার মতো। এর বাইরে মেহেদী হাসান মিরাজ অবশ্যই ভালো ক্যাপ্টেন। তিনি কিন্তু বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশকে অধিনায়কত্ব করেছেন, নেতৃত্ব দিয়েছেন এবং তার অধীনে কিন্তু বাংলাদেশ অনূর্ধ্ব-19 বিশ্বকাপে বেশ অনেক দূর চলে গিয়েছিল, যদিও শেষ পর্যন্ত শিরোপা জিততে পায়নি। যাই হোক, মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাস দুজনের মধ্যে যেই হোক না কেন, বাংলাদেশ দল যেন টেস্টে ভালো করে, এটাই কিন্তু সবার প্রত্যাশা থাকবে। এর বাইরে যদি আমরা টপ অর্ডারের দিকে তাকাই, সেখানে কিন্তু মুমিনুল হক খেলছেন, যিনি অতীতে টেস্ট অধিনায়কত্ব করেছেন। তিনি হয়তো বা টেস্ট অধিনায়কত্ব করতে চাইবেন না, একটু ফ্রি হিসেবেই খেলতে চাইবেন, যেন কোনো চাপ না থাকে। অন্যদের মধ্যে অভিজ্ঞতার মধ্যে কিন্তু মুশফিকুর রহিম আছে, যিনি এখন পর্যন্ত রেগুলার খেলে যাচ্ছেন। তবে ১৭তম টেস্ট খেলার পর তিনি আসলে কন্টিনিউ করবেন কিনা, এটি কিন্তু একটা প্রশ্নের ব্যাপার থেকে যায়। এর বাইরে কিন্তু বাকি যা মুখ আছে প্রায় সবই নতুন মুখ, যারা হয়তো বা টেস্টে এখনও বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার মতো উপযুক্ত হতে পারেননি, অথবা আপনি যদি খেয়াল রাখেন তাদের উপর আসলে ভরসা কতটা করা যাবে, সেটি কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। যে কারণে
লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ এই দুজনের মধ্যে যে কোনো একজন বাংলাদেশের পরবর্তী টেস্ট অধিনায়ক হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এখন শেষ পর্যন্ত দেখা যাক বাংলাদেশ ক্রিকেট বোর্ড কাকে অধিনায়ক করে, যেহেতু পরবর্তী টেস্টে এখন পর্যন্ত কিন্তু বেশ লম্বা সময় বাকি আছে, একদম বছরের শেষ দিকে যেয়ে কিন্তু আপনার পরবর্তী টেস্ট খেলবে বাংলাদেশ। তো যিনি টেস্ট অধিনায়কত্ব করুন না কেন, আশা থাকবে তিনি যেন বাংলাদেশের টেস্টকে নতুন একটি স্তরে নিতে পারেন, যেন বাংলাদেশকে অন্যান্য দেশ সমীহ করে। দর্শক, আপনার কি মনে হয় লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ তাদের মধ্যে কে বাংলাদেশের পরবর্তী টেস্ট অধিনায়ক হওয়ার যোগ্য? সেটা কিন্তু অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে। আপনার কমেন্টের অপেক্ষা থাকবো আমরা। ক্রিকেট এবং ফুটবল সব বিষয়ের সকল খেলাধুলার তথ্য জানতে প্যাভিলিয়নের সঙ্গে থাকুন। ধন্যবাদ।